আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে ক্লাস 7 বিজিএস এর প্রথম অধ্যায়ের এই যে যুক্ত ফন্ট এই পার্ট 2 নিয়ে আলোচনা করব। দেখো, এর আগে কিন্তু আমরা তোমাদের জন্য এই যে এখানে অনেকগুলো ভিডিও আপলোড করে রেখেছি, ঠিক আছে। তোমরা যারা এখনো এই ভিডিওগুলো দেখো নাই তাদেরকে বলবো যে আমাদের এই চ্যানেলের প্লেলিস্ট চেক করো। প্লেলিস্টে গেলেই তোমরা তোমাদের ক্লাসের সকল ভিডিওগুলো পেয়ে যাবে। তোমরা তোমাদের সময় মতো করে সেই ভিডিওগুলো দেখে আসবে। তাহলে চলো আজকে আমরা আমাদের ভিডিওর মূল আলোচনায় চলে যাব। তার আগে তোমাদেরকে আমরা একটু বলে নিচ্ছি যে আমরা যেভাবে আলোচনা করি সেই প্যাটার্নটা যদি একটু তোমাদের সাথে শেয়ার করি তাহলে কিন্তু তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হবে। আমরা কিন্তু এখানে তোমাকে বহু নির্বাচনীয় প্রশ্নের যে 30 মার্ক সেটা আমরা এখান থেকেই কমপ্লিট করে দেব। সেই সাথে সাথে সৃজনশীল প্রশ্নের ক এবং খ নাম্বার প্রশ্ন কি হতে পারে এবং সেগুলোর সলিউশনটা কি হবে সেটাও কিন্তু আমরা এখান থেকে একদম তোমাদেরকে শিখিয়ে দেব হাতে কলমে। তাই একটু অ্যাটেনশন দিবে এবং এগুলো যদি একটু ভালো করে দেখো তাহলে এগুলো কিন্তু আর নতুন করে তোমাকে পরীক্ষার আগে পড়তে হবে না, ঠিক আছে। এখান থেকেই তোমরা এইগুলো প্রশ্নের উত্তরগুলো খুব সহজেই তোমরা এখান থেকে আনসার করতে পারবে। অনেকেই বলে ভাইয়া বিজিএস এ আমরা এ প্লাস রাখতে পারি না। আমি তাদেরকে বলবো যে তুমি যদি বিজিএস এ বহু নির্বাচনীয় প্রশ্ন অর্থাৎ এমসিকিউ তে যদি 25 প্লাস মার্ক যদি ক্যারি করতে পারো, 27 প্লাস মার্ক যদি তুমি ক্যারি করতে পারো, 100% তুমি এখান থেকে এ প্লাস পাবাই পাবা। কেমনে পাবে সেগুলো একটু তোমরা কয়েকটা ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে, কারণ ধাপে ধাপে আমরা টেকনিক বেসিক আলোচনাগুলো করে থাকি যাতে করে স্টুডেন্টরা এখান থেকে নৈবিত্তিক যেমন খুব সহজে শিখতে পারে এবং সৃজনশীলের ক এবং খ নাম্বার প্রশ্নটা খুব সহজেই শিখতে পারবে। সেই সাথে সাথে আমরা এগুলো কমপ্লিট করার পর তারপরে আমরা তোমাদের জন্য সৃজনশীলের জন্য স্পেশাল কিছু ক্লাস আমরা তোমাদের সাথে শেয়ার করব, যেখানে 10 থেকে 12টা সৃজনশীল থাকবে যেগুলো তোমাদের প্রথম সাময়িক অথবা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় কমন পাবে। এখান থেকেই তোমরা এগুলো সবগুলো কমন পাবে এবং ভালো একটা মার্ক ক্যারি করতে পারবে, যেটা আমরা তোমাদেরকে প্রতিনিয়ত কি দিচ্ছি, কি বলে যাচ্ছি যে এখান থেকে তোমাদের ভালো মার্ক ক্যারি করার জন্য যা যা করা দরকার আমরা সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব। ওকে, তাহলে চলো পার্ট 2 তে দেখো একটু যুক্ত ফন্ট, রাইট। দেখো, পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকেই শাসকদের ষড়যন্ত্রে পূর্ব পাকিস্তানের মানুষের মনে ক্ষোভ দানা বাঁধতে থাকে। দেখো, বাংলাদেশ অর্থাৎ পাকিস্তান যখন পৃথক হয়ে যায়, ইন্ডিয়া যখন পৃথক হয়ে যায়, ভারত এবং পাকিস্তান নামে যখন দুটি রাষ্ট্রের জন্ম হয় তখন কিন্তু আমরা কিন্তু পাকিস্তানের অংশ ছিলাম, রাইট। পূর্ব পাকিস্তানের অংশ ছিলাম। সেই অংশের সুবাদে পশ্চিম পাকিস্তান কিন্তু আমাদের এই দেশের মানুষের উপর নানাভাবে অত্যাচার, অন্যায়, অবিচার এবং বৈষম্য এটা কিন্তু কি করতে থাকে, বৃদ্ধি করতে থাকে। যার কারণে আমাদের এই দেশের অঞ্চলের বা আমাদের এই ভূপৃষ্ঠের লোকজনের কাছে পাকিস্তানিদের বিরুদ্ধে একটা ক্ষোভ দানা বাঁধতে থাকে। আত্মরক্ষা, আত্মবিশ্বাস, আত্মবিকাশের প্রশ্নে নানা মতের মানুষ এক হতে থাকে। দেখো, এই জায়গায় একটু খেয়াল করো, যখন কি মানুষ যখন বৈষম্যের শিকার হয় তখন কিন্তু আর মানুষের ভিতরে শ্রেণী ভেদাভেদ থাকে না। কে কোন পেশার, কে কোন বর্ণের, কে কোন ধর্মের, এটা কিন্তু মানুষকে তখন আর কি করে রাখে না, পৃথক করে রাখতে পারে না। কারণ মানুষ যখন বুঝতে পারে যে আমার উপর বৈষম্য করা হচ্ছে, আমার উপর নির্যাতন করা হচ্ছে, তখন এই যে বৈষম্য যাদের উপর করা হচ্ছে তাদের ভিতরে আর কোনো ভেদাভেদ থাকে না, তারা সবাই এক কাতারে এসে দাঁড়িয়ে যায়। কারণ সেখানে আর থাকে না ধর্মের কোনো পার্থক্য, সেখানে থাকে না বর্ণের কোনো পার্থক্য, সেখানে থাকে না কোনো পেশাজীবীর পার্থক্য। ধনী দরিদ্র এবং সকলে বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই এক কাতারে তখন দাঁড়িয়ে যায় যে আমাদের উপর অন্যায় এবং বৈষম্য হচ্ছে, এটাকে কিভাবে রক্ষা করা যায় বা এর হাত থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি, তখন কিন্তু তারা সেই কাজটা করতে থাকে। দেখো, ক্ষমতাসীন দল মুসলিম লীগ যেন ষড়যন্ত্র আর শোষণের প্রতীক হয়ে উঠছে। দেখো, এই ক্ষমতাসীন তৎকালীন ক্ষমতায় কারা ছিল, এই মুসলিম লীগ ছিল, ঠিক আছে। তারা ষড়যন্ত্র করছে এবং শোষণের প্রতীক হয়ে উঠছে কাদের জন্য, এই যে পূর্ব পাকিস্তানের জন্য, ঠিক আছে। এখনকার যে বাংলাদেশ আমাদের, এই বাংলাদেশী জনগণের উপর তারা কি করত, নানা রকম বৈষম্য সৃষ্টি করত। ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করে বাঙালি অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশের প্রধান প্রধান রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ
মিলে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনকে সামনে রেখে 1953 সালের 14 নভেম্বর একটি জোট গঠন করা হয়। এই জোটই যুক্তফ্রন্ট নামে পরিচিত। দেখো, এখান থেকে তোমাদের জন্য একটা এমসিকিউ এবং সিকিউ প্রশ্নের উত্তর আসতে পারে, সেটা হলো কি, দেখো, এই যুক্তফ্রন্ট কবে গঠন করা হয়? যুক্তফ্রন্ট কবে গঠন করা হয়? 1953 সালের 14 নভেম্বর। এটা কিন্তু মনে রাখতে হবে। যুক্তফ্রন্ট কবে গঠন করা হয়? 1953 সালের 14 নভেম্বর। এটা যেমন এমসিকিউতে খুবই গুরুত্বপূর্ণ, এটা আবার সৃজনশীলের ক নাম্বার প্রশ্নে আসতে পারে যে যুক্তফ্রন্ট কবে গঠন করা হয়? 1953 সালের 14 নভেম্বর। আশা করি তোমরা এখান থেকে উত্তরটা দিতে পারবে। এরপরে দেখো, এই নির্বাচনে যুক্তফ্রন্টে যোগ দেয় আওয়ামী মুসলিম লীগ। বর্তমান যে আমাদের আওয়ামী লীগ ছিল, তারা কিন্তু সেখানে যোগ দেয়। কৃষক শ্রমিক পার্টি, অর্থাৎ এই যুক্তফ্রন্টে কারা কারা ছিল সেটা দেখো। কৃষক শ্রমিক পার্টি, নিজামে ইসলাম, তারপরে দেখো গণতন্ত্রী দল ও পাকিস্তান খেলাফতের রাব্বানি পার্টি। তাহলে কয়টা পার্টি এখানে যোগ দেয়? দেখো, এই যুক্তফ্রন্টে যোগ দেয় আওয়ামী মুসলিম লীগ একটা, কৃষক শ্রমিক পার্টি দুইটা, নিজামে ইসলাম তিনটা এবং গণতন্ত্রী দল ও পাকিস্তান খেলাফত রব্বানি। তাহলে কয়টি দল? 5টি দল যুক্ত হয়ে এই যুক্তফ্রন্টটা গঠন করে। ওকে, যুক্তফ্রন্ট 1954 সালের নির্বাচন ও পূর্ব বাংলার মুক্তি সংগ্রামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো, যুক্তফ্রন্ট, তাহলে এই জায়গাটা একটু ফাইন্ড আউট করব যে যুক্তফ্রন্টে কয়টি দলের সমন্বয়ে গঠিত করা হয়, অর্থাৎ যুক্তফ্রন্টে কয়টি দল ছিল? 5টি দল ছিল। কারা কারা ছিল? এটা কিন্তু খ নাম্বার সৃজনশীলের খ নাম্বার প্রশ্ন আসতে পারে যে যুক্তফ্রন্টে কয়টি দল ছিল এবং কি কি, এটা কিন্তু দিতে পারে। ওকে, যুক্তফ্রন্টে কয়টি দল ছিল এবং কি কি? যুক্তফ্রন্টে 5টি দল ছিল। তার ভিতরে কি কি? এই যে আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, নিজামে ইসলাম, গণতন্ত্রী দল ও পাকিস্তানি খেলাফত রাব্বানি পার্টি, এই 5টি দল মিলে কি যুক্তফ্রন্ট গঠিত হয়। এখান থেকে কিন্তু খ নাম্বার প্রশ্নটাও যেমন আসতে পারে, তেমনি কিন্তু আবার কি বহু নির্বাচনী প্রশ্ন এমসিকিউতে ইটাও কিন্তু আসতে পারে একটা। দেখো যে যুক্তফ্রন্টে কয়টি পার্টি ছিল বা দল ছিল? 5টি। ওকে, একটু এখানে একটু দেখো যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তারপর শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এগুলো তোমরা দেখছো, এগুলো তোমরা জানো। ওকে, তারপরে দেখো যুক্তফ্রন্ট গঠন ও 21 দফা কর্মসূচি। এবার চলো আমরা যুক্তফ্রন্ট গঠন এবং 21 দফা কর্মসূচিটা কি সেটা একটু দেখব। 1954 সালের নির্বাচনে পাকিস্তান দুই অংশের পার্লামেন্ট বা সংসদ নিয়ে গঠিত জাতীয় পরিষদের কোনো নির্বাচন ছিল না 1954 সালে। ওকে, এটি শুধু ছিল পূর্ব বাংলার আইন পরিষদের নির্বাচন। দেখো 1954 সালের নির্বাচনটা কি ছিল? এটি শুধু ছিল পূর্ব বাংলার আইন পরিষদের নির্বাচন। ওকে, এটা কিন্তু কোনো পার্লামেন্ট নির্বাচন ছিল না, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? সংসদ নির্বাচন ছিল না। এবার দেখো, বাংলা ভাষা ও সংস্কৃতির বিরুদ্ধে মুসলিম লীগ নেতৃত্বে কার্যকলাপ ও পাকিস্তানি শোষণ প্রতিরোধে এ নির্বাচন ছিল একটি মাইলফলক। দেখো, এই যে মুসলিম লীগ এবং পশ্চিম পাকিস্তানের লোকজন পূর্ব পাকিস্তানের সাথে বেইমানি করে এবং এদের প্রতি বৈষম্য করে, এটা দূর করার কিন্তু, এই প্রতিরোধ করার জন্য কিন্তু এই নির্বাচনটা ছিল অনেকটাই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু একটা প্রাদেশীয় নির্বাচন ছিল, ঠিক আছে? পূর্ব বাংলার আইন পরিষদের নির্বাচন ছিল। এই জন্য এই যুক্তফ্রন্ট তৈরি করে এই নির্বাচনে তারা একটা কঠিন বার্তা দিতে চেয়েছিল পশ্চিম পাকিস্তানকে। দেখো, ক্ষমতাসীন মুসলিম লীগ সহ মোট 16টি দল নির্বাচনে অংশগ্রহণ করে। দেখো, 54 নির্বাচনে, প্রাদেশিক নির্বাচনে কতটি দল অংশগ্রহণ করে? 16টি দল অংশগ্রহণ করে। এখান থেকে তোমাদের এমসিকিউ হতে পারে। ওকে, একটু খেয়াল রাখবে। তারপর দেখো, মূল প্রতিদ্বন্দ্বিতা হয় যুক্তফ্রন্ট ও মুসলিম লীগের ভিতরে। মূল প্রতিদ্বন্দ্বিতা হয় কাদের ভিতরে? যুক্তফ্রন্ট এবং মুসলিম লীগের ভিতরে। যুক্তফ্রন্টের নেতৃত্বে ছিল তৎকালীন বাংলার 3 প্রবীণ নেতা, শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী। অর্থাৎ যুক্তফ্রন্টের নেতৃত্বে কে ছিল? তৎকালীন যুক্তফ্রন্টের নির্বাচনে নেতৃত্বে ছিল 3 বীর, সেটা হলো শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ওকে, তারপর দেখো, যুক্তফ্রন্টের
যুক্তফ্রন্ট জনগণের সামনে তাদের 21 দফা কর্মসূচি প্রকাশ করে। যুক্তফ্রন্ট কত দফা কর্মসূচি প্রকাশ করে? 21 দফা। এই যে এটা কিন্তু তোমাকে কি করতে হবে? নোট করতে হবে। এখান থেকে এমসিকিউ হতে পারে, সিকিউ হতে পারে। এতে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতি। দেখো 21 দফার প্রথম দফাটা কি ছিল? এটা কিন্তু কোশ্চেনে আসে, ঠিক আছে, এমসিকিউতে আসবে। 21 দফার অন্যতম কি ছিল? 21 দফার প্রথম দফা ছিল কি? এই যে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি। 21 দফার যুক্তফ্রন্টের যে 21 দফা, সেই 21 দফার প্রথম দফা ছিল বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি। জমিদার প্রথা বাতিল, পাট শিল্প জাতীয়করণ, সমবায় ভিত্তিক কৃষি ব্যবস্থা, মাতৃভাষার মাধ্যমে অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাদান ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল। দেখো এখানে যতগুলো অন্তর্ভুক্ত ছিল 21 দফার ভিতরে অনেকগুলো ছিল, তার ভিতরে যেটা কোশ্চেনে আসে সেটা হলো যে 21 দফার কি বা 21 দফার প্রথম দফাটা কি ছিল? 21 দফার প্রথম দফাটা ছিল বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া বা স্বীকৃতি দেওয়া। ওকে, এটা কিন্তু মনে রাখবে। তারপরে দেখো এছাড়া সমস্ত অন্যায় আইন কানুন বাতিল। তারপর 1952 সালে ভাষা আন্দোলনে আর শহীদ স্মরণে শহীদ মিনার নির্মাণ। 21শে ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা। পূর্ব বাংলার সাহিত্য শাসনের কথা বলা। বাংলা ভাষা ও সাহিত্য উন্নয়নের জন্য বাংলা একাডেমি প্রতিষ্ঠার দাবি করা হয়। অর্থাৎ এই যে 21টা দফা ছিল যুক্তফ্রন্টের, এই 21টা দফার ভিতরে কিন্তু এইগুলো ছিল, ঠিক আছে। তার ভিতরে বাংলা একাডেমি প্রতিষ্ঠা করা, শহীদ ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্মরণে একটা শহীদ মিনার তৈরি করা, 21শে ফেব্রুয়ারিকে সরকারি ছুটি ঘোষণা করা, এই সকল মিলে ছিল হলো 21 দফা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এরপরে আমরা তোমাদের সাথে এই যে বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব, কারণ এগুলো নিয়ে এখন আলোচনা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আমরা চাচ্ছি পরবর্তী পার্টে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর একটা কথা তোমাদেরকে আমি প্রতিনিয়তই বলে থাকি, তোমরা যদি আজকে আমার এই ক্লাসে নতুন জয়েন করে থাকো কেউ, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর সবাই ভিডিওটি যদি ভালো লাগে সবার কাছে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।